সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজিটিভ প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, আমরা ঠিক এই সময়ে হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে নতুন একটি বিষয় এবং একজন অতিথির সাথে। আমাদের আজকের বিষয় সড়কে মৃত্যুফাত, দায়কার সমাধান কোথায়। দর্শক, বাংলাদেশে প্রতিদিন খবরের কাগজ হোক বা টেলিভিশনে আমরা মোটা দাগে দেখতে পাই এবং প্রতিদিনই আমাদের এই খবরগুলো পড়তে হয়, সেটা হচ্ছে সড়কে বাড়ছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। এটা একেবারে কাম্য নয়। আমাদের দেশের রোড সেফটি, আমাদের দেশের অদক্ষ চালক, হাইওয়েতে ব্যাটারি চালিত যানবাহন এবং রাস্তার মানের যে ত্রুটি এবং আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা, সার্বিক বিষয়গুলো এই অঝরে যে ঝরে পড়ছে প্রাণ এবং একটি যে মরণ ফাঁদ বাড়ছে আমাদের দেশে, এটি পরিলক্ষিত হচ্ছে। এর প্রতিকার কি? এ নিয়ে আমরা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাচ্ছে, কিভাবে আমরা এ থেকে উত্তরণ ঘটাতে পারি, সেই সার্বিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন কাজী সাইফুন নওয়াজ, সহকারী অধ্যাপক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেটি বলছিলাম, আসলে সার্বিক অনেকগুলো বিষয় নিয়ে আমাদের একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আসলে আপনি আমি ঘর থেকে বের হয়ে যে সেফটির সাথে বা নিরাপদে আমাদের ঘরে ফিরতে পারবো, এটি নিয়ে আমরা আসলে শঙ্কায় থাকি। এই শঙ্কা নিয়ে চলছে, এই বাস্তবতা নিয়ে আমাদের জীবন চলছে। আসলে সার্বিক এই বিষয়টি আপনি কিভাবে পর্যালোচনা করবেন? দেখেন, সড়ক দুর্ঘটনার ব্যাপারটা এমন যে আমাদের দেশে আমার কাছে মনে হয় আমরা এখনো পর্যন্ত মনে করি যে রাস্তা তৈরি করাটাই হচ্ছে মানে কাজটা, দায়িত্বটা শেষ হয়ে গেল। বাট একটা রাস্তা তৈরি করার পরে এই রাস্তাটা হচ্ছে নিরাপদ কিনা, অর্থাৎ রাস্তায় এমন কোনো ঝুঁকিপূর্ণ স্থান আছে কিনা বা রাস্তায় প্রবাবেল এমন কোনো ওই যে ঝুঁকি রয়েছে কিনা যেটার কারণে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা প্রাণহানি ঘটতে পারে, এই ব্যাপারটা জিনিস আসলে আমাদের সেই ইন্সপেকশন রোড সেফটি অডিট করা হয় না। ফলে দেখা যায় কি, মানে যখন রাস্তাটা আমরা নির্মাণ করে চলে গেলাম, এরপরে কিভাবে এটা অপারেশন করবে বা হচ্ছে ল্যান্ড ইউজ কেমন হবে, কারা চলবে, পথচারী যারা রয়েছে তাদের জন্য পারাপারের ব্যবস্থা আছে কিনা বা পথচারীরা আদৌ এখানে অ্যাক্সেস নিবে কিনা, এবং যে বললেন থ্রি হুইলার, নসিমন, করিমন, যেটা কিনা একটা আমাদের মানে বড় একটা রিস্ক ফ্যাক্টর আমাদের, সেগুলো কি চলবে নাকি, তাদের জন্য ব্যবস্থা কি, ইত্যাদি থাকে না। ফলে দেখা যাচ্ছে যে ক্রমাগতই কিন্তু আমাদের সড়ক দুর্ঘটনা ঘটছে এবং আম, এবং আমি মনে করি আমাদের যে সড়ক দুর্ঘটনার যে হার, এটা কিন্তু ডিটোরিয়েটিং, কারণ আমরা এমন কোনো কাজ করছি না যার ফলে আমরা বলতে পারি যে আগামীতে আমরা দুর্ঘটনাটা কমাতে পারবো। আমরা এমন কোনো কিন্তু উদ্যোগও দেখছি না। ধরেন, বরং আমি বলবো যে আমরা নেগেটিভ দিকে যাচ্ছি। কেন নেগেটিভ দিকে যাচ্ছি? দেখেন, একটা সময় আমরা বারবার বলে এসেছি হাইওয়েতে থ্রি হুইলার গুলো চলাচলটা ঝুঁকিপূর্ণ, কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু বেড়েছে, এমন একটা পর্যায়ে এসেছে যেটা কিনা আসলে এখন আর কমানো সম্ভব না। একটু তুলনা করে দেখেন, ঢাকা শহরে একটা সময় কিন্তু ব্যাটারি চালিত রিক্সা ছিল না, খুব অল্প ছিল। আস্তে আস্তে এটা এত পরিমাণ বেড়েছে এবং এটা কিন্তু আমরা ওই আগের হাইওয়েতে নসিমন করিমনের যেই একটা মহামারী থেকে আমরা কিন্তু কোনো শিক্ষা নিতে পারলাম না, বরং আমরা দেখা যাচ্ছে যে এখন ঢাকা শহরে আপনার মানে নর্মাল গাড়ির সংখ্যার তুলনায় কিন্তু ব্যাটারি রিক্সার সংখ্যাটাই মনে হচ্ছে যেন বেশি। অর্থাৎ আমরা কিন্তু মানে যেটা আমাদের করণীয় ছিল যে তাদেরকে নিয়ন্ত্রণ করা, সেই জায়গা থেকে আমরা উল্টো দিকে হাঁটছি। ফলে কিন্তু এখানে আমরা কোনো উন্নয়নের ছোঁয়া দেখছি না বা ডিসিপ্লিন আসবে এমন কোনো উদ্যোগ আমরা দেখছি না, বরং হচ্ছে যে দুর্ঘটনা আরো বাড়বে, যানজট আরো বাড়বে, দুর্ভোগ আরো বাড়বে, সেই সিমটম গুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং এই প্রসঙ্গ নিয়ে কিন্তু বারবার আলোচনা করা হয়, ইতিমধ্যে কিন্তু রিকমেন্ডেশন দেওয়া হয়েছে অনেকগুলো, কিন্তু কোনো রিকমেন্ডেশনে আসলে বাস্তবায়ন হয় না। যেমন আমরা রাস্তার কথা বলেছি, চালকদের কথা যদি একটু বলি, আপনি দেখেন আমাদের চালকরা গাড়ি চালানো পেশা একটা কিন্তু ঠিক ঠিক আমার মানে হালকা কোনো পেশা না, কারণ এখানে হচ্ছে আপনার অনেকগুলো মানুষের জীবন এবং পার্শ্ববর্তী আরো অনেকগুলো যে ভেহিকেল রয়েছে, যে ব্যবহারকারী রয়েছে, তাদের কিন্তু জীবনটা ডিপেন্ড করে এক যিনি গাড়ি চালাচ্ছে তার উপরে। এখন সে কিন্তু দেখা যাচ্ছে যখন গাড়ি চালানোর জন্য লাইসেন্সের আবেদন করে, তখন সে কোথাও থেকে শিখে এসেছে কিনা, ধরেন আপনার হচ্ছে যে কোনো ড্রাইভিং ইনস্ট্রাক্টর, কোনো ড্রাইভিং স্কুল থেকে শিখেছে কিনা, এই ব্যাপারটা কিন্তু যাচাই করা হয় না। ফলে দেখা যাচ্ছে আমরা যে যেন তেন ভাবে শিখে আসতে পারে, এক। দুই হচ্ছে যে ড্রাইভিং টেস্টিং যে আমাদের প্রসিডিউর, এটা এখনো ডেভেলপ না। এইটা এখনো সেই গদবাঁধা কিছু প্রশ্ন, টিক চিহ্ন, এবং এখানে আসলে বায়াসনেস এর ব্যাপার থেকে যায়। ফলে দেখা যাচ্ছে লাইসেন্স যিনি পাচ্ছেন তিনি পরিপূর্ণ না জেনে লাইসেন্সটা পেয়ে যাচ্ছেন,
আর মোটরসাইকেল ক্ষেত্রে ব্যাপারটা আরো ভয়াবহ। আপনি যদি বিআরটির স্ট্যাটিস্টিক্স দেখেন, আমাদের বাংলাদেশে যত গাড়ি রয়েছে তার প্রায় 72% হচ্ছে মোটরসাইকেল। অর্থাৎ যদি আমার 60 লক্ষ গাড়ি থাকে, এখন দেখা যাবে আমার 42 লক্ষ 45 লক্ষ গাড়ি হচ্ছে মোটরসাইকেল। একটা ফ্লিটে আমার যদি 70% গাড়ি হয় ভালনারেবল, যেটা কিনা ডাব্লিউএইচও বলছে 3 ধরনের সড়ক ব্যবহারকারীকে ভালনারেবল বলছে। একটা হচ্ছে পেডিস্ট্রিয়ান, একটা বাইসাইক্লিস্ট, একটা হচ্ছে মোটরসাইক্লিস্ট। আমি যদি আমার পুরো যানবাহনের সংখ্যার 70% একটা ঝুঁকিপূর্ণ যান বা হচ্ছে যে বিপজ্জনক যানকে রেখে দিই, এবং এরা ক্রমশ বাড়ছে, এবং এদেরকে নিয়ন্ত্রণ করার কোনো পদক্ষেপ তো নাই, বরং দেখা যাচ্ছে বিভিন্ন সময় সাবসিডি দেওয়া হয়, তাহলে এখানে দুর্ঘটনা বাড়বে, এটাই তো স্বাভাবিক। যেখানে আমার ব্যাটারি চালিত রিক্সা বাড়ছে, মোটরাইজ রিক্সার মধ্যে ঝুঁকিপূর্ণ যে বাহনটা মোটরসাইকেল সেটা বাড়ছে। তারপরে হচ্ছে যে যেখানে আমার পথচারীদের, যেখানে আমরা অ্যানালিসিস করে জনাব দেখি যে সাইফুন যেমন নেওয়াজ, সম্প্রতি আমি আপনার চট্টগ্রামে। কাছে আবারও ফিরে আসছি। একটি বিরতির সময় হলো, বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। সময় হলো একটি বিরতির, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। জনাব সাইফুন নেওয়াজ, আপনি অনেক কিছু বিষয় বলছিলেন, আসলে অথরিটির ব্যাপার এবং অদক্ষ ড্রাইভার, এবং আমাদের যেটি বলা হয় এখন সড়কের টেসলা ব্যাটারি চালিত অটোরিকশা। আমি যদি কাকতালীয়ভাবে একটি ঘটনা আজকে আমার সাথে ঘটে গেছে। আমি যখন আমার বাইক নিয়ে অফিসের দিকে আসছিলাম, আসলে আমাদের এই টেসলা আমাকে এভাবে চাপ দেয় যে চাপের কারণে আমি হয়তো এক ডান পাশে পড়ে যাই, এবং শেষমেশ বলা হয় যে মামা ভুল হয়ে গেছে। এখন মেইন কথা হচ্ছে এই যে সড়কে তাদের ইনকাম প্রতিদিন শোনা যায়, যদি আমরা কথা বলে থাকি যে পার ডে 1, 1.5, 2 হাজার টাকা পর্যন্ত ইনকাম হয়ে থাকে। এখন সেক্ষেত্রে একটি ভালো ইনকাম মাসে তারা জেনারেট করে থাকে, তাদের জন্য কি একটি পর্যালোচনা দরকার না, যে তাদেরও দক্ষ প্রশিক্ষণ প্রয়োজন? কারণ এই স্পিড কিন্তু খুবই ভালো, তো সেই ক্ষেত্রে তাদের একটু তদারকির মধ্যে রাখা উচিত। কিন্তু কোনো বিষয়গুলো আমরা প্রপারলি আসলে ইউটিলাইজ করছি না, এবং দেদারসে বাড়ছে। কি বলবেন? দেখেন, একটা কথা বলি, যেই হারে ব্যাটারি চালিত রিক্সা বাড়ছে এবং যে হারে মোটরসাইকেল বাড়ছে, আমি কনফার্ম যে আপনি আর 6 মাস পরে এমন একটা ব্যক্তি পাবেন না, এমন একটা পরিবার পাবেন না যেখানে অন্তত মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, ঘটে নাই, বা হচ্ছে যে ব্যাটারি চালিত রিক্সার সাথে তার যে মানে সড়কে চলাচল করা অবস্থা তার সাথে কোনো সংঘর্ষ ঘটেনি। এটা কমন। আপনি আজকে বলেছেন যে এটা সিম্পল একটা কলিশন হয়েছে, বাট কালকে যে এটা সিম্পল কলিশন হবে ব্যাপারটা কিন্তু তা না। কালকে কিন্তু একটু গ্রিভিয়াস ইনজুরি হতে পারে অন্য কারো, কাল এই একটা ফ্যাটাল হতে পারে। সো এটা যেভাবে বাড়ছে, এটা যদি আপনি রোধ না করেন, তাহলে এটা আসলে আপনি কখনোই নিয়ন্ত্রণ তো করতে পারবেনই না, বরং হচ্ছে এই সড়ক দুর্ঘটনার জনিত মৃত্যু বা পঙ্গুত্ব বা আহত নিহত যে বোঝা, এটাকে সামাল কিভাবে দিবে সরকার, সেটা সরকারকে এখনই ভাবতে হবে, যদি তারা ব্যাটারি রিক্সা বা মোটরসাইকেলকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা না নেয়। কারণ দুটোই কিন্তু ঝুঁকিপূর্ণ। এবার আসেন, আপনি যেটা বললেন যে তাদের ইনকামের ব্যাপারটা, দেখেন একটা কথা বলি, তারা ব্যাটারি তো রিক্সার নতুন একটা ডিজাইন করা হয়েছে, যেখানে হচ্ছে আমি দেখলাম যে নীতিমালা সেখানে 30 কিলোমিটার পার আওয়ার সর্বোচ্চ গতিসীমা, 50ও চলতে পারবে। কিছু কিছু ব্যাটারি চালিত রিক্সা আছে। কিছুদিন আগে আমরা একটা ভিডিওতে দেখেছি, 300 ফিটে একটা ব্যাটারি তো রিক্সাকে ধরার জন্য প্রাইভেট কার সহ একজন ট্রাফিক পুলিশ সহ 5টা গাড়ি কিন্তু দেখা যাচ্ছে রেসিং করছে, তাও তাকে ধরতে পারছে না। অর্থাৎ তারা চাইলে গতিটা বাড়াতে পারে। দেখেন, গতি বাড়ানোর সাথে ভেহিকেল স্টেবিলিটি ব্যাপার রয়েছে। একটা গাড়ি গতি ঝুঁকিপূর্ণ না যদি সেটা কন্ট্রোল করতে পারে, বাট আমার ব্যাটারি চালিত রিক্সার বডিটা হচ্ছে খুবই অ্যালুমিনিয়াম ফ্রেমে, খুবই হালকা। এখানে আমি গতি দিয়ে দিলাম 30। আপনি আমাদের বর্তমান সড়ক যে সর্বোচ্চ স্পিড যে গাইডলাইন, সে অনুসারে মোটরসাইকেলের অ্যালাউয়েবল স্পিড সর্বোচ্চ ঢাকা শহরে হচ্ছে 30। সেই জায়গাতে আমি ব্যাটারি চালিত রিক্সার গতিসীমাও সর্বোচ্চ উঠতে পারে 30। আপনি দেখেন, আমি বলতে পারি যে আমি তো তাকে অ্যালাউ করবো 20। ভাই, আমি নর্মাল আমার প্রাইভেট কার শিক্ষিত চালক তাদেরকেই আমি স্পিড লিমিট মানাতে পারি না। সেই জায়গাতে যদি কেউ আমরা আশা করি যে আমি তাকে গতি তোলার ক্ষমতা দিব 30 বা 30। 50, বাট আমি আশা করবো সে চলবে 20-তে, আমি বলবো এটা এখনো যারা বলছে তারা বোকার স্বর্গে আছে। একদম। তাই আমাদেরকে যেটা করতে পারতাম আমরা দেখেন,
আমাদের সামনে সুযোগ ছিল, কিছু আগে তো একটা নতুন একটা প্রোটোটাইপ রিক্সা তৈরি করা হয়েছে, সেই রিক্সার মডেলটা কিন্তু সেই একই, ব্যাটারি চালিত রিক্সা, এবং সেই কিন্তু একই সেম জিনিসটাই, নতুনত্ব কিছু নাই। বাট এই জায়গাতে যদি আমরা প্যাডেল চালিত রিক্সাটার সুবিধা হচ্ছে চাইলেই প্যাডেল চালিত রিক্সার গতি বাড়াতে পারে না, তাই না? তবে এটা অসুবিধা হচ্ছে, এটা চালকের কষ্ট হয়। তো সেই জায়গাতে কিন্তু চাইলে আমরা কোনটা মেকানিজম, ধরেন আপনার ফ্লাই হুইল বা হচ্ছে সোলার বা ইত্যাদি মাধ্যমে আমরা কিন্তু চাইলে চালকের কষ্টটা কমাতে পারতাম, বাট সেটা ব্যাটারি চালিত রিক্সা হবে না। তাইলে সুবিধা হবে দুটো, এক হচ্ছে যে আমার বিদ্যুতের অপচয় হবে না, দুই হচ্ছে যে চাইলে কিন্তু গতি বাড়ানো সম্ভব না, ফলে আমার নিরাপত্তাও যেমন আমার থাকবে, আমার হচ্ছে যারা চালাচ্ছে তাদের কিন্তু আর পেশা চেঞ্জ করা বা অন্য কিছু প্রয়োজন নেই, তারা ঝুঁকির ভিতরে থাকছে না। শুধু আমাকে যেটা করতে হবে লিমিট করে দিতে হবে কতগুলো চলবে, কতগুলো অ্যালাউ করবো। বাট এখন যে অবস্থায় গিয়েছে, আসলে এখন তাদের হাতে গতি তুলে দেওয়া, হয়তো কেউ গার্মেন্টসে চাকরি করতে কিছু নয়, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে, কেউ বেকার হয়েছে, তারা গ্রাম থেকে অনেকে বেকারত্ব ক্রমান্বয়ে বাড়ছে, মানুষ চলে আসছে সহজ একটা 85,000 বা 80,000 70,000 টাকা দিয়ে একটা রিক্সা কিনে, ব্যাটারি রিক্সা কিনে চালাচ্ছে, 1,000 টাকা ইনকাম করছে। তো এই সুযোগটা সে পেয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে আমরা তাকে লিমিট করছি না, আমরা তাকে গতি দিচ্ছি। তো ঝুঁকিপূর্ণ এই জায়গা থেকে আমি মনে করি আমাদের একটা নিরাপদ বাহন, নিরাপদ বলতে কিন্তু নিরাপদ একটা ডিজাইন করতে হবে। নিরাপদ মানে কিন্তু ব্যাটারি রিক্সা না, নিরাপদ মানে কিন্তু সেই স্পিড 30 না। কারণ আমি বলছি এই গতি, এই বাহনগুলো চলবে আমার মাইনর রোডে, গলি রাস্তায়, তাহলে গলি রাস্তায় তো আমার স্পিড মুখ্য না, গলি রাস্তায় আমি 30 দিয়ে কি করব? আমার দরকার হচ্ছে নিরাপত্তা। কারণ হয়তো গলি রাস্তায় ন্যারো রোড, এখানে মোটরসাইকেল চলবে, একটা প্রাইভেট কার ঢুকবে, মানুষও কিন্তু পাশাপাশি হাঁটবে, সেই জায়গাতে আমি যদি 30 কিলোমিটার/আওয়ারে চলমান একটা যানবাহনকে একই সাথে শেয়ার করতে দিই, দুর্ঘটনা ঘটবে, মৃত্যু হবে না আশা করি, বা মৃত্যু হতেও পারে, কিন্তু অনেক গ্রিভিয়াস ইনজুরি হবে যেগুলো কোনোদিন রিপোর্টে আসবে না, মানুষের আমি হাত যদি একটু ভাঙবে, আপনার পা কাছে ভাঙবে। যুক্ত করতে চাই একটি বিষয়, আসলে অনেকগুলো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনার কথার মাধ্যমে ফুটে আসছে, কিন্তু আমাদের ব্যক্তিগতভাবেও উদাসীনতা আছে, এবং এই সার্বিক যে বিষয়টি একটি আইনের মাধ্যমে ঠিকভাবে পর্যালোচনা করা যাচ্ছে না, অনেক আইন মানছে না ব্যক্তি পর্যায়ে। আসলে এর মূল কারণ কি, উদাসীনতার কারণগুলো কি, এবং কিভাবে আইনকে যথাযথভাবে প্রয়োগ করে এই দুর্ঘটনা কমানো যায় বলে মনে করছেন? দেখেন, আমার কাছে মনে হয় কি জানেন, আমরা পুলিশকে আসলে মানে পুলিশ এখন ভিকটিম, আমরা তাকে ভিকটিম করে ফেলেছি। কেন? কারণ ধরেন আমি একটা পক্ষ রেজিস্ট্রেশন দিয়েই যাচ্ছে ভেহিকেলের, হুম হুম। একটা পক্ষ রাস্তা তৈরি করছে এমন ভাবে যে এখানে চাইলেই যে কেউ আসতে পারে, একটা পক্ষ রাস্তা তৈরি করে কোনো এটা স্পিড ম্যানেজমেন্ট করার কোনো ব্যবস্থা রাখছে না। তারপর দেখা যাচ্ছে ব্যাটারি চালিত রিক্সা অহরহ বাড়ছে, একটা পক্ষ তাকে বাড়তে দিচ্ছে, একটা পক্ষ অবৈধ বিদ্যুৎ লাইন নিয়ে চার্জ দিচ্ছে, কিচ্ছু করছে না। আর আমি সব শেষে, দিন শেষে ট্রাফিক পুলিশকে বলছি এবার আপনি গরমে দাঁড়িয়ে এটাকে ম্যানেজ করেন। ভাই এটা কি কখনো সম্ভব একজন পুলিশের পক্ষে? আমি তো বলবো তাদেরকে আমরা একটা পরিস্থিতি স্বীকার করে ফেলছি। আইন, তার কাজটা হচ্ছে আইন, যে মানবে না তাকে আইন মানাতে বাধ্য করা, সেটা জরিমানা দিবে বা তাকে ধরবে। আমি তাকে কি টুলস দিয়েছি খেয়াল করে দেখেন তো। ট্রাফিক পুলিশকে এখন ধরেন বাইরে যদি আমার 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়, আমি তাকে একজন অপরাধী বা যিনি ট্রাফিক রুল ভায়োলেশন করছেন তাকে ধরার জন্য কি ইনস্ট্রুমেন্ট দিয়েছি? তাকে গতি ওভার স্পিডিং মাপার কি ইনস্ট্রুমেন্ট দিয়েছি? কিচ্ছু দেই নেই, শুধু হাত আর পা দিয়ে সে তার এই ম্যানেজমেন্ট করছে। এটা কখনো সম্ভব? পুলিশ কতক্ষণ আইন মানাবে? একটা সময় আমরা হয়তো তাদেরও ডেভেলপমেন্টের জন্য সমালোচনা করতাম, বাট এখন কিন্তু আমি মনে করি যে আমরা এত পরিমাণে প্রেসার, এত পরিমাণে অ্যানামলি রাস্তায় তৈরি করছে হুম হুম অন্যান্য হুম। সংস্থা, আর আমরা শেষমেশ ভিজিবল ড্রেসে আছে পুলিশ, তাকে আমরা আমরা দেখা যাচ্ছে যে একটা দোষ পরিস্থিতিতে দিচ্ছি। স্বীকার করে ফেলছি। তারাও আসলে, আমি মনে করি যে আমাদেরকে সিগন্যালাইজ সিস্টেম বা সেমি সিগন্যালাইজ সিস্টেমে আসতে হবে, পুলিশকে আধুনিক ইনস্ট্রুমেন্ট দিতে হবে, স্পিড গান দিতে হবে যাতে স্পিড ম্যানেজ করতে পারে। আপনি যত্র যত্র ভেহিকেল রেজিস্ট্রেশন করতে পারেন না, আপনি চাইলেই মোটরসাইকেলের সংখ্যা 70% দিতে পারেন না পুরো যানবাহনের, আপনি চাইলেই যে আসে সে তাকে গাড়ি রেজিস্ট্রেশন দিবেন? আমার রাস্তা নাই, যানজট হবে। আর পুলিশকে বলবো যে আপনি নিয়ন্ত্রণ করেন, যার যখন খুশি আন্দোলন করতে মন চাবে সে এসে রাস্তার মধ্যে দাঁড়াবে, যানজট হবে, পুলিশকে বলবো আপনি এবার নিয়ন্ত্রণ করেন। কেন? জি এই জনাব, কাজী সিস্টেমটা আমরা সাইফুন গ্রো নেওয়াজ, করে। অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি আমাদের সাথে জানাচ্ছিলেন। আমরা আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, সময় স্বল্পতার কারণে আজকে বিদায় নিতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমাদের আজকের বিষয় ছিল সড়কে মৃত্যুর ফাঁদ, দায়কার সমাধান কোথায়। যুক্ত ছিলেন কাজী সাইফুন নেওয়াজ। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।